গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা স্যার, তোমরা এখন পাচ্ছ জেকে ইউনিভার্স থেকে সায়েন্সের একটি ক্লাস। তো এখানে আমরা সায়েন্স থেকে 11তম সেশন নেব। তো সায়েন্স রিলেটেড ক্লাস এর আগেও হয়েছে, অর্থাৎ এর আগে 10টি ক্লাস হয়েছে, হয়তো রেগুলার নয়, বাট সপ্তাহে একটা কি দুটো করে ক্লাস কিন্তু আমরা নিয়েছি। তো সেই সিকোয়েন্স অনুযায়ী এটা আমাদের 11 নম্বর ক্লাস। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, তোমরা যদি দেখো 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাচ্ছ সেগুলো। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এবং এখানে আমাদের যে নতুন ব্যাচটি শুরু হচ্ছে WBKPর ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন প্রো ব্যাচ। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো ব্যাচটা নিতে পারো। 3.5 মাসের মধ্যে আমরা এই টোটাল সিলেবাসটাকে কভার করব, এবং এমসিকিউ প্র্যাকটিস একই সঙ্গে মক টেস্ট সব রকম যেগুলো দরকার টোটালটা এই ব্যাচের মধ্যে কিন্তু আছে। এবং পরীক্ষার ডেট যেহেতু ঘোষণা হয়েছে, এর মধ্যেই একটা দুর্দান্ত প্রস্তুতি কিন্তু হবে এই ব্যাচটা নিলে। পাশাপাশি আমাদের অন্যান্য অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে বিভিন্ন পরীক্ষার জন্য, GDM, TS, CHSL, SSC গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য WKPর কিন্তু প্র্যাকটিস ব্যাচও চলছে। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো সায়েন্স থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় তুমি প্রশ্ন পাবে। বিশেষ করে WBKPর জন্য যদি আমরা বলি, সে কনস্টেবল হোক আর SI হোক, সেক্ষেত্রে প্রচুর সায়েন্সের কোশ্চেন কিন্তু থাকে। কোশ্চেন নাম্বার 1, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে কি বলা হয়? লিউকোমিয়া, থ্রোম্বোসাইটোসিস, লিউকোপিনিয়া নাকি থ্রোম্বোসাইটোপিনিয়া? কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, অনুচক্রিকা এটা কোথায় আছে? মানুষের রক্তে আছে। রক্তে যে রক্তকণিকাগুলো আছে তার মধ্যে আমরা বলি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আরেকটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা এর কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে দেহের কোথাও কেটে গেলে দেখবে রক্ত কিছু সময় পর জমাট বাঁধে। তো রক্ত এই যে জমাট বাঁধতে সাহায্য করছে অনুচক্রিকা, বা রক্ত তঞ্চনে সাহায্য করে, এটাই অনুচক্রিকার কাজ। এর সংখ্যা যদি বেড়ে যায় স্বাভাবিকের তুলনায়, সেক্ষেত্রে আমরা দেখব যে রোগটা হয় সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস। আর যদি কমে যায় সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোপিনিয়া, মানে সংখ্যা কমে যাওয়া। সংখ্যা কমে গেলে সেটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোপিনিয়া। আচ্ছা, লিউকোমিয়াটা কি স্যার? লিউকোমিয়াটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। WBC যদি অত্যাধিক সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি অতিরিক্ত বেড়ে যায়, যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি, সেটাই হচ্ছে লিউকোমিয়া। WBC এর সংখ্যা বেড়ে গেলে, স্বাভাবিকের তুলনায় যদি বেশি বেড়ে যায়, সেটাকে বলা হয় লিউকোমিয়া। লিউকোপিনিয়া হচ্ছে WBC এর সংখ্যা, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়, সংখ্যা কমে গেলে সেটাকে আমরা বলি লিউকোপিনিয়া। তাহলে দুটো কথা আমরা বললাম। অনুচক্রিকার সংখ্যা যদি বেড়ে যায় সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস, আর যদি কমে যায় থ্রোম্বোসাইটোপিনিয়া। পিনিয়া মানে কমে যাওয়াটা। লিউকোপিনিয়াটা WBC এর সংখ্যা কমে যাওয়াকে লিউকোপিনিয়া বলা হচ্ছে, আর বেড়ে যাওয়াকে লিউকোমিয়া বলা হচ্ছে। লিউকোসাইট মানে হওয়ার আমরা কি জানি, শ্বেত রক্তকণিকা। আচ্ছা, 1 অণু কাপড় কাচা সোডায় কত অণু জল থাকে? তো কাপড় কাচা সোডার সংকেতটা কি, এটা আগে জানতে হবে, তারপর তুমি কিন্তু করতে পারবে। কাপড় কাচা সোডা এর সংকেত কি আছে প্রত্যেকে বলো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। কাপড় কাচা সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে Na2CO3, তার সঙ্গে 10 অণু জল থাকে।
এই টোটালটাকে বলা হচ্ছে কাপড় কাঁচা সোডা, যার সংকেত Na2CO3 10H2O। তাহলে এই সংকেতটা মনে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসছি। শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়? তো উদ্ভিদের ক্ষেত্রে তাদের শ্বসনের জন্য আমরা নির্দিষ্ট শ্বাসাঙ্গ না দেখলেও আমরা জানি পত্ররন্ধ্র বা স্টোমাটা যেটাকে বলা হয়, পাশাপাশি তারা কি লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জন্মায়, এভাবে শ্বাসকার্য চালায়। আর প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন শ্বাসাঙ্গ থাকে, আমাদের মানুষের ক্ষেত্রে যেমন ফুসফুস বলে থাকি, শ্বাসনালী বা ট্রাকিয়া আমরা দেখতে পাবো প্রজাপতিদের। কেঁচো যোগ তাদের ক্ষেত্রে দেহত্বক বা দেহতল। আচ্ছা, চিংড়ির শ্বাস অঙ্গ কি বলতে পারবে? চিংড়ির শ্বাস অঙ্গ কি হবে? হাইড্রার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে দেহত্বক। দেহত্বক হচ্ছে বা চামড়া। কেঁচোদের ক্ষেত্রে, কেঁচো যোগের ক্ষেত্রে আমরা বলি দেহত্বক বা চামড়া। আচ্ছা, হাইড্রা দেহতল, এটা হচ্ছে দেহতল। দেহতল আরো আছে স্পঞ্জ হতে পারে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে চিংড়ি এর শ্বাস অঙ্গ কি হবে বলো? চিংড়ির শ্বাস অঙ্গ কি হবে? তো মাছেদের ক্ষেত্রে আমরা নর্মালি ফুলকা বলি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। তো এখানে আমরা, আচ্ছা, যেটা গ্রিন গ্ল্যান্ড ওটা হচ্ছে রেচনাঙ্গ, এটা ফুলকা বলতে পারো। তো ফুলকা বলা যেতে পারে এক্ষেত্রে। আচ্ছা, একটি বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিক্রমণ করলে ওর মোট সরণ কত হবে? একটি বস্তু আর ব্যাসার্ধে, তাহলে এটা আমরা যেটা চিংড়ি ফুলকা লিখে দিতে পারো। মাছেদের ক্ষেত্রে ফুলকা আছে। প্রজাপতি বা পতঙ্গদের থাকে শ্বাসনালী বা ট্র্যাকিয়া, তাদের শ্বাসযন্ত্র। আচ্ছা, একটি বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিক্রমণ করছে, ওর মোট সরণ কত হবে? অর্ধবৃত্ত মানে এরকম একটা অর্ধেক বৃত্ত। তো এই ক্ষেত্রে একটা বস্তু যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং বি বিন্দুতে পৌঁছালো, এ থেকে বি, বস্তুটা এইভাবে গেল দিয়ে বিতে পৌঁছালো, এর সরণ কত হবে? সরণ মানে কি আমরা প্রত্যেকে জানি, নাকি জানো না বলো? সরণ মানে কি? বস্তুর সরণ, এটা আমরা জানি ভেক্টর রাশি। এটা হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। বস্তুটা কোথা থেকে কোথায় গেল সেটা বড় কথা নয়, কোথায় ছিল, কোথায় পৌঁছালো, কোন রাস্তা দিয়ে গেল সেটা বড় কথা নয়। অর্থাৎ সে বক্রপথে গেল নাকি সোজা পথে গেল সেটা আমরা এখানে দেখি না। এখানে হচ্ছে তোমাকে দেখতে হবে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ এখান থেকে এই যে এ বি, এই সরলরেখা বরাবর এটার ডিরেকশন হবে, এবং এই যে আমরা রেখাটা ডটেড আঁকলাম এর মাঝখানে কি থাকবে? একটা আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত, মানে এই যে ডিস্টেন্সটা, এখান থেকে তুমি এইটা কি বলতে পারবে? এটা হচ্ছে আর, আর এইটুকু জায়গা সেটাও কিন্তু আমরা আর বলবো। অর্থাৎ এই এবিটা হবে 2r, এটা হচ্ছে এর সরণ। এক্ষেত্রে সরণ হচ্ছে 2r। আর যদি বলো অতিক্রান্ত দূরত্ব কত হবে?
এক্ষেত্রে সরণ হয়ে গেল 2r। অতিক্রান্ত দূরত্ব কত হবে? একটা বৃত্ত যদি হয়, এটা আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্ত, আমরা বৃত্তের পরিধি কত জানি? বৃত্তের পরিধি হচ্ছে 2πr। 2πr, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আর অর্ধবৃত্তের পরিধি তাহলে কত হবে? অর্ধেক বৃত্ত, অর্ধবৃত্তের পরিধি হবে 2πr/2, অর্থাৎ πr। এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এটা হচ্ছে πr। ঠিক আছে, এ পয়েন্ট টু বি পয়েন্ট, এটা হচ্ছে πr। আর এখান থেকে এ বি, এই যে রাস্তাটা, এটা r+r 2r। তাহলে সরণ হচ্ছে বস্তু প্রথমে কোথায় ছিল এবং লাস্ট কোথায় আছে, কোথায় গিয়ে পৌঁছালো, এই দুটো বিন্দু নিতে হবে, এদের মধ্যে একটা সরল রেখা অঙ্কন করতে হবে, সেটাই হবে বস্তুর সরণ। ক্লিয়ার? প্রত্যেকে? পরবর্তী কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 5, সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র রক্ষাকারী প্রাণী হলো কোনটি? সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র রক্ষাকারী প্রাণী হচ্ছে কোনটি? আর্কিওপটেরিক্স, পেরিপ্লাস, জাভাইয়ান, তিমি। বিভিন্ন সংযোগ রক্ষাকারী প্রাণী বা দুটো বৈশিষ্ট্য আলাদা সম্পন্ন মধ্যবর্তী প্রাণী বা উদ্ভিদ আছে, তার মধ্যে এখানে সরীসৃপ প্রজাতি এবং পক্ষী, এদের মধ্যে যোগসূত্র রক্ষা করে। যেখানে যোগসূত্র রক্ষা মানে সরীসৃপের কিছু বৈশিষ্ট্য, পাখিরও কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করবো। আর্কিওপটেরিক্স এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নিম্নের কোনটি উদ্ভিদ সংবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়? রক্ত, হিমোসায়ানিন, তরল জল নাকি গ্লুকোজ? উদ্ভিদ সংবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এখানে কোনটি হবে? প্রাণী এবং উদ্ভিদ সবার ক্ষেত্রে সংবহন প্রক্রিয়া আছে। মানুষের সংবহন মাধ্যম যেমন রক্ত, আমরা যা খাদ্য খাই, খাদ্যে যে উপাদান রক্তের সঙ্গে মেশে এবং কোষে কোষে বাহিত হয়। ঠিক আছে, এবং সেই রক্ত আছে বলে আমরা বেঁচে আছি, রক্ত শূন্য হয়ে গেলে ব্যাস খেলা শেষ। যাই হোক, তো উদ্ভিদের ক্ষেত্রে সংবহন মাধ্যম হচ্ছে জল। ঠিক আছে, সবুজ উদ্ভিদে আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোক সংশ্লেষ সংঘটিত হয়? উত্তর কি হবে? সবচেয়ে ভালো সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? আমরা কি উত্তর করি সেখানে? সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয় লাল বর্ণের আলোয়। তারপর যদি বলো কি স্যার, নীল বর্ণের আলোয়। লাল ও নীল এই দুটো মনে রাখতে হবে। লাল ও নীল বর্ণের আলোয় বলা হচ্ছে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। ঠিক আছে, ফার্স্ট পজিশনে আমরা করব লাল, আর সেকেন্ড হচ্ছে নীল। সব থেকে কম হয় কোন বর্ণের আলোতে? সব থেকে কম হয় মানে কম হয় কিন্তু সালোক সংশ্লেষ কম হয়, সব থেকে কম হয় সবুজ বর্ণের আলোতে। সবুজ বর্ণের আলোতে, ঠিক আছে, সবুজ বর্ণের আলোতে সালোক সংশ্লেষ সব থেকে কম হয়। কেন স্যার কম হয়? কারণ সবুজ পাতা সবুজ আলোকে প্রতিফলিত করে। ঠিক আছে, পাতায় যে পরিমাণ সূর্যালোক আপতিত হয় তার কত শতাংশ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? বলা হচ্ছে 0.5 to 3% বা 2.5% মতো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে পাস্কাল ইনটু সেকেন্ড এটা কিসের একক? পাস্কাল হচ্ছে চাপ, আর সেকেন্ড মানে হচ্ছে সময়। পাস্কাল ইনটু সেকেন্ড অর্থাৎ চাপ ইনটু সময়, এটা কোন রাশির মাত্রা বা একক আমরা বলতে পারি? একক বলো, কোন রাশির একক হবে এটা? পৃষ্ঠটান, সান্দ্রতা, ইয়ং গুণাঙ্ক, টর্ক?
পৃষ্ঠটান মানে হচ্ছে বল ইন্টু বল বাই দৈর্ঘ্য, ঠিক আছে, নিউটন পার মিটার। এটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা মানে চাপ ইন্টু সময়, ঘুরিয়ে ফিরে এটা আসে। আমরা যেমন ক্ষমতা মানে জানি বল ইন্টু বেগ। কিভাবে আসে? ক্ষমতা মানে কার্য ভাগ সময়, সেখান থেকে ক্যালকুলেশন করলে কার্য মানে আবার বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু সরণ, সরণ ভাগ সময় বেগ, বল ইন্টু বেগ ক্ষমতা। তো এরকম এটাও আমরা বার করতে পারি। সান্দ্রতা হচ্ছে একটা প্রবাহী, প্রবাহী বলতে তরল বা গ্যাস হতে পারে, সেই প্রবাহী চলার পথে যে আভ্যন্তরীণ বাধা পায় সেটাকে আমরা বলি সান্দ্রতা বা আভ্যন্তরীণ ঘর্ষণ, সেটাকে বলি সান্দ্রতা। একটা ঢালু জায়গা, তুমি এক গ্লাস জল ঢেলে দিলে, দেখবে দ্রুত চলে গেল জলটা। ওখানে এক গ্লাস মধু তুমি ফেলে দাও, দেখবে জলের মতো অত গতিতে যাচ্ছে না। তো এর কারণটা কি? ঘনত্ব একটা কারণ তো আছেই, এবং ঘনত্ব কেন হচ্ছে তার জন্যই হচ্ছে এই সান্দ্রতা। অর্থাৎ প্রবাহী, অর্থাৎ যেটা প্রবাহ হতে পারে, সেটা চলার পথে যে আভ্যন্তরীণ বাধা আছে, অণুগুলো একে অপরকে আকর্ষণ করে, আমরা যেটাকে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স বলি, ঠিক আছে। তো সেই বল থাকার কারণে দেখা যায় এই প্রবাহী চলার পথে বাধা পায়, সেটাই হচ্ছে সান্দ্রতা। এর একক আমরা পয়েস জানি, সিজিএস পদ্ধতিতে পয়েস, এসআই পদ্ধতিতে ডেকা পয়েস, ঠিক আছে। এই পয়েস, ডেকা পয়েস, এটা হচ্ছে পাস্কাল ইন্টু সেকেন্ড, এটাকে বলা হয় ডেকা পয়েস, এসআই পদ্ধতি, পাস্কাল চাপের এসআই একক। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আসছি। লুনার কস্টিক কি? লুনার কস্টিক কাকে বলা হয়? সিলভার নাইট্রেট, সিলভার সালফেটস, সিলভার অক্সাইড, অপশন ডি কোনোটিই নয়। উত্তর কি হবে? লুনার কস্টিক বলা হয় সিলভার নাইট্রেটকে, AgNO3। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে কোন তরলের সান্দ্রতাটা কি হবে? আচ্ছা, আমরা প্রবাহী বললাম, প্রবাহী মানে যেটা প্রবাহ হতে পারে, তরল এবং গ্যাস হতে পারে। একটা কঠিন পদার্থ নরমালি প্রবাহ হয় না, তাই না? তো একটা প্রবাহী তরল এবং গ্যাস, তরলের ক্ষেত্রে কি হয়, যত উষ্ণতা বাড়বে তত কি হবে, একটা জল নাও, একটা পাত্রে মধু নাও, দেখা যাবে যে মধু হিট করলে এটা আস্তে আস্তে ওই যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা কমতে থাকে, তার মানে সান্দ্রতা কমতে থাকবে। তো উষ্ণতা বৃদ্ধিতে বা তাপমাত্রা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা কমে যায় বা হ্রাস পায়। অপশন ডি এখানে সঠিক উত্তর করতে হবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পায়, যত উষ্ণতা বাড়াবে গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ বেশি হবে, তার ফলে সেই গ্যাসটা চলাচল করতে পারবে না সহজে। তো কিন্তু গ্যাসের ক্ষেত্রে উল্টো কেস, গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সান্দ্রতা বৃদ্ধি পায়। সান্দ্রতা বৃদ্ধি পায় কাদের ক্ষেত্রে? তাহলে গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে। সান্দ্রতা যাকে আমরা ইংরেজিতে বলি ভিসকোসিটি, ভিসকোসিটি, ঠিক আছে, ভিসকোসিটি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বলের একক নয়? বলের একক নয়, এই প্রশ্ন আমি বহুবার করিয়েছি। এই কোশ্চেনটা বিভিন্নভাবে করানো হয় যাতে এই বিষয়টা তোমাদের মাথায় থাকে। এইগুলো থেকে পরীক্ষায় অঙ্কও তোমরা পেয়ে যাবে। বল মানে হচ্ছে বস্তুর ভরের সঙ্গে ত্বরণের গুণফল, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ভরের একক কি? আচ্ছা, বলের একক নয় বার করতে হবে। আচ্ছা, বলের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন, এই দুটো সঠিক আছে। তাহলে নিউটন পার সেকেন্ড এটা কি বলের একক হবে? কখনোই হবে না, এটা আলাদা হয়ে যাবে। বল ভাগ সময় সেটা আলাদা রাশি, ঠিক আছে।
এটা কি বলের একক হবে? ভরের একক স্যার কেজি, তো এসআই পদ্ধতিতে। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই তো নিউটন। তাহলে এটা বলের একক হবে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই হচ্ছে নিউটন, যেটাকে আমরা বলের এসআই একক বলি। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন পরীক্ষা আসতে পারে। মেন বিষয়টা তুমি যদি বুঝতে পারো, দেন যেভাবেই তোমাকে প্রশ্ন করা হোক অ্যান্সার তোমার সঠিক হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে জার্ম প্লাজম তত্ত্বটি কার? ভাইসম্যান, জেনোফেন, ডারউইন, হুগো, দ্য ভ্রেস। অপশন কোনটি হবে এখানে? জার্ম প্লাজম তত্ত্বটি কে দিয়েছেন বা তত্ত্বটিকে বলেছেন? উত্তর হবে বিজ্ঞানী ভাইসম্যান বা ভাইসম্যান। হুগো দা ভ্রিজের আছে মিউটেশন তত্ত্ব, মিউটেশন থিওরি কার আছে? হুগো দা ভ্রিজের আছে। পরবর্তী প্রশ্ন আসছি, কোশ্চেন নাম্বার 13, দন্ত চিকিৎসায় বা দাঁতের চিকিৎসায় কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করি বা ব্যবহার করা হয়? বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, অবতল, উত্তল আয়না। আয়না অর্থাৎ দর্পণ। তো দাঁতের চিকিৎসায় বা দাড়ি কামানোর জন্য কোন দর্পণটি বেস্ট? তখন উত্তর হবে অবতল দর্পণ বা অবতল আয়না। এখানে বিষয়টা মাথায় রাখতে হবে, দর্পণ চেনার পদ্ধতি কি আছে। তিনটি কথা বলবো, তিনটি দর্পণ তুমি চিনতে পারবে। নর্মালি দর্পণ আমরা কটা ভাগে ভাগ করি একটু দেখে নাও। দর্পণটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ আবার দুই রকম, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। লেন্স কিন্তু নয়, দর্পণ। দেখবে বাড়িতে আমরা যে ধরনের আয়না বা দর্পণ ব্যবহার করি সমতল, মানে দেখে সমান পুরো। তোমার যে হাইট, দর্পণে যে প্রতিবিম্ব দেখবে সেই হাইট সেম টু সেম হবে, কম বেশি হবে না। অর্থাৎ তোমার হাইট যদি 170 সেন্টিমিটার হয়, তুমি সমতল দর্পণে তোমার হাইট দেখবে 170 সেন্টিমিটার, কিন্তু উত্তল দর্পণে দেখবে কম। ঠিক আছে, প্রতিবিম্ব যদি বস্তুর থেকে ছোট হয়, ছোট মানে দৈর্ঘ্য ছোট হয়, প্রতিবিম্ব দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য থেকে যদি ছোট হয় সেটা উত্তল দর্পণ, আর প্রতিবিম্বটা যদি বস্তুর দৈর্ঘ্য থেকে বড় হয় সেটা মনে রাখবে অবতল দর্পণ। তো এরকম দাঁতের ছবি এটা বড় করে দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসায়। তাহলে ব্যাপারটা বোঝা গেল। চিনবে কিভাবে? ধরো তোমাকে বলা হলো যে বিভিন্ন গাড়ির যে লুকিং গ্লাস থাকে, ওখানে পিছনে পুরো একটা বড় গাড়ির ছবি তুমি দেখতে পাচ্ছ, তাহলে ওই দর্পণটা উত্তল দর্পণ ছোট ছবি দেখলে। আর অবতল দর্পণ মানে বুঝতে হবে তোমার যে ছবি সেটা অনেকটা বড় দেখাবে। ওকে, আচ্ছা, একটা 10 কেজি ভরের বস্তুকে একটা অমসৃণ অনুভূমিক তলে উপর রেখে ওর উপর 10 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হলো। বস্তুটি গতিশীল না হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত হবে? ধরো এরকম একটা জায়গা আছে, এখানে একটা এরকম একটা ব্লক আছে, এটা তুমি এই দিকে বল প্রয়োগ করছো, তুমি বস্তুটাকে এইভাবে বল প্রয়োগ করছো, ঠেলছো, বস্তুটা গতিশীল হচ্ছে না। তার কারণ এইদিকে একটা বাধা বল আছে, এইদিকে একটা বাধা বল আছে। যেই তুমি এইদিকে ঠেলছো আর এইদিকে একটা বিপরীত দিকে বল কাজ করছে, যেটা হচ্ছে ঘর্ষণ বল। এখন তুমি 10 নিউটন বল প্রয়োগ করলে আমরা কি বলি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর বিপরীত এবং সমান হয়। 10 নিউটন বল প্রয়োগ করছো, সেও তোমাকে প্রতিক্রিয়া 10 নিউটনই দেবে। ঠিক আছে, এর কম বেশি হবে না। তাহলে যদি এই প্রতিক্রিয়া বলটা এখানে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স, তো সর্বোচ্চ এখানে 10 হবে, তার বেশি কি করে হবে? এখন গতিশীল হচ্ছে না,
একটা পিক পয়েন্ট থাকে, দেখা যাচ্ছে সেই পয়েন্ট পর্যন্ত উঠে এবার আবার কমে যেতে পারে ঘর্ষণটা। একবার গতিশীল হয়ে গেলে সে কিন্তু আবার চলতে থাকবে। হতে পারে 10-এর একটু বাড়ালে সেটা গতিশীল হবে। কিন্তু এখানে 10 নিউটন তুমি বল প্রয়োগ করছো, এরকম ঠেলছো, বাট যাচ্ছে না। তাহলে বল প্রয়োগ তুমি যদি 10 নিউটনই করো, প্রতিক্রিয়া 10 নিউটন হবে। এই হচ্ছে সিম্পল হিসাব। এবার তার বেশি কম সেটা আমরা এখানে আর খুঁজবো না, কারণ এখানে ঘর্ষণের সর্বোচ্চ মান হতে পারে এটা, সর্বোচ্চ 10 নিউটনই হবে, কারণ তার বেশি বল তো প্রয়োগ করা হয়নি। তাহলে 15 নিউটনের বেশি হবে কিনা সেটা আমরা বলতে পারি না। স্পিসিস প্লান্টারাম বইটি কে লিখেছেন? স্পিসিস প্লান্টারাম বইটি কে লিখেছেন? ক্যারোলাস লিনিয়াস, হাচিসন, জন রে, নাকি অপশন ডি বেসি? তো অপশন এ যারা করেছো ক্যারোলাস লিনিয়াস, উত্তরটি হবে সঠিক। স্পিসিস প্লান্টারাম বইটির লেখক। পরবর্তী কোশ্চেন, রাত্রিবেলায় যে ফুল ফোটে, কিছু ফুল দেখবে রাত্রিবেলায় ফোটে, এটাকে কি ধরনের চলন পদ্ধতি আমরা বলতে পারি? পজিটিভ ফোটোনেস্টি, থার্মোনেস্টি, নেগেটিভ ফোটোনেস্টি, নাকি সিসমোনেস্টি? তো উদ্ভিদের চলন বিভিন্ন রকম আছে, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, তো অনেক প্রকারভেদ আছে। এগুলো তোমার চ্যাপ্টার ধরে পড়লে তখন বুঝতে পারবে। আমরা যেহেতু একটা এমসিকিউ করছি, ওটাই আমি আজ যাচ্ছি না। রাত্রিবেলায় ফুল ফোটে মানে আলোর বিপরীতে, আলো থাকলে আবার ফুল ফুটবে না। কিছু ফুল সূর্যলোকের উপস্থিতিতে ফোটে, সেই এটাকে বলা হয় ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিককে দুটো ভাগে ভাগ করতে পারি, আলোর উপস্থিতিতে, আলোর অনুপস্থিতিতে, অর্থাৎ পজিটিভ ফোটোনেস্টি, নেগেটিভ ফোটোনেস্টি। এখানে আলোর অবর্তমানে মানে নেগেটিভ ফোটোনেস্টি আমরা এটাকে বলবো। অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তাপ, উষ্ণতা দুটো কিন্তু আলাদা। তাপের একক হচ্ছে স্যার ক্যালোরি হবে। তাহলে এসআই পদ্ধতিতে হলে কি হবে? এসআই পদ্ধতিতে হলে জুল হবে। আর উষ্ণতার একক কি হবে? উষ্ণতার একক কি হবে? এগুলো সহজ প্রশ্ন। উষ্ণতার একক সিজিএস যদি বলা হয়, স্যার সিজিএস একক হবে ডিগ্রি সেলসিয়াস। আর এসআই একক কি হবে? এসআই একক স্যার কেলভিন। কেলভিনটাকে আমরা কে দিয়ে লিখি। ব্যাস। পরবর্তী কোশ্চেন, অতি সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে গেলে কোন স্কেল ব্যবহার করা হয়? স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ, মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল। খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে গেলে আমরা যখন আমাদের দৈর্ঘ্য মাপি মিটার স্কেল ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো খুব ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। স্ক্রু গেজ হচ্ছে ব্যাস মাপতে ব্যবহার করা হয়, কোন তারের ব্যাস মাপতে। আচ্ছা, অযৌন জননের একক কি? অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। জনন পদ্ধতি আমরা যে দেখি বেসিক্যালি 4টি ভাগ আছে। একটা হচ্ছে অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, আর একটা হচ্ছে অপুংজনী বা পার্থেনোজেনেসিস। যৌন জনন তার একক হচ্ছে গ্যামেট, অযৌন জননের একক হচ্ছে রেণু। আচ্ছা, রেণু বা স্পোর বলা হয়, রেণু বা স্পোর। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, মানুষের দেহে সেক্স ক্রোমোজোম সংখ্যা কয়টি থাকে? উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 20। সঠিক উত্তর কি করবে? মানুষের দেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তো আমরা জানি মানুষের দেহে মোট ক্রোমোজোম হচ্ছে 46টি। মোট ক্রোমোজোম কটি থাকে? মোট হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম, মোট হচ্ছে 46টি থাকে। তার মধ্যে অটোজোম, অটোজোম বা দেহ ক্রোমোজোম কটি থাকে? অটোজোম বা দেহ ক্রোমোজোম থাকে স্যার 44টি। ক্রোমোজোম থাকে 44টি। আর সেক্স ক্রোমোজোম থাকে 2টি। পুরুষদের ক্ষেত্রে XY আর মেয়েদের ক্ষেত্রে XX, 2টি ক্রোমোজোম। পরবর্তী তো যে বিষয়টা, এখানে আমাদের প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে TWS একাডেমি অ্যাপে। তোমরা অনেক ব্যাচ দেখতে পাবে। WKPর নতুন ফাউন্ডেশন প্রো ব্যাচ, সেটা কিন্তু শুরু হচ্ছে, প্রয়োজন হলে অবশ্যই নিতে হবে। আচ্ছা, জিন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
জিন, আমরা বংশগতি ধারক বাহক বলে থাকি জিনকে, জিন যেটা ডিএনএ এর মধ্যে পাওয়া যাবে। তো জিন এটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে এই কথাটি, জিন কথাটি সর্বপ্রথম ব্যবহার করে বিজ্ঞানী জোহানসন। ঠিক আছে, একটি পরমাণুর দুটি কোয়ান্টাম নাম্বার মান কখনো এক হতে পারে না, এটি কার সূত্র থেকে আমরা বলতে পারি? বহুবার কোশ্চেনটি আমরা আলোচনা করেছি ক্লাসে। আজকের সেশন এখানে এন্ড হলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেক ক্লাসগুলো করো, সায়েন্স পার্টটা কিন্তু ভেরি ভাইটাল। তুমি ডব্লিউবি পরীক্ষার কেপি যে পরীক্ষায় দাও, সব পরীক্ষায় কিন্তু সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন তুমি পাবে, এবং এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাকে যেতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, টাটা, বাই।